শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। কাকরাইলের টানায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অংশ নিয়েছেন শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং আবাসন বৃত্তি সহ কয়েক দফা দাবিতে চলছে এই কর্মসূচি। বুধবার রাত থেকেই কাকরাইলের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অনেককে সড়কে শুয়েই রাত কাটান। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। এবার দাবিগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না, সেই ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার বিষয়েও কথা বলেন শিক্ষার্থীরা। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও জানান তারা। একই সাথে ছাত্র শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচারের দাবিও করেন তারা। আমাদের মনে হচ্ছে এই রাষ্ট্র, এই সরকার আমাদের যে দাবি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মোটেও কনসার্ন না। দাবিগুলো প্রত্যেকটা ছিল যৌক্তিক, তাহলে কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জব ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে, আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন সেখানে। তাজনুর, কিছুক্ষণ আগেই তো আন্দোলনকারীদের পক্ষ থেকে ব্রিফ করা হলো, সেই বিষয়ে আপনার কাছে আরও জানতে চাই। কি বলছেন শিক্ষার্থীরা? কোনো কর্মসূচি কি দিয়েছে তারা? দেখুন, একটু আগে কর্মসূচি ঘোষণা হয়েছে আগামীকালকের জন্য, অর্থাৎ আগামীকাল শুক্রবার। যদিও এর আগেই ঘোষণা এসেছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এই আন্দোলনের কারণে। এবং একটু আগেই ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রইসউদ্দিন, তিনি ঘোষণা করেছেন আগামীকাল কি কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তার আগে বেশ লম্বা সময় ধরে তারা কিন্তু বৈঠক করেছেন নিজেদের মধ্যে। এই যেই ব্যারিকেড রয়েছে কাকরাইল মসজিদের এই চত্বরে, সেখানে, এবং সেই সিদ্ধান্তগুলোই কিছুক্ষণ আগে তারা গণমাধ্যমের সামনে তারা জানিয়েছেন। যে বিষয়টি তারা বলছেন যে কালকে সকাল 10টায় সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী সহ এখন পর্যন্ত আন্দোলনে যারা শরিক হয়েছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন, তারা আগামীকাল এই যে সকালবেলার যে সমাবেশ, সেই সমাবেশটিতে অংশ নেবেন। একই সঙ্গে জুমার নামাজের পর গণ অনশন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সেটির বিষয়ে আসলে ঘোষণা দেওয়া হয়েছে একটু আগে যে ব্রিফিংটা হয়েছে সেখানে। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই দেবাশিস, গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করার পর যেই আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল এবং সেই শিক্ষার্থীকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে, সেটি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে যেমন বলা হয়েছে, ঠিক তেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও সেই বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, জানানো হয়েছে, তাকে শনাক্ত করা হয়েছে। পুলিশের তরফ থেকে যেমন একটি ঘোষণা আছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে আসলে আইনের আওতায় আনার একটি প্রচেষ্টা চলমান রয়েছে। সেই বিষয়টিকে সামনে নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন তিনি একটু আগে যেটি বলেছেন, যেটি জানিয়েছেন যে সেই শিক্ষার্থীকে গ্রেফতার কিংবা যে আইনি যেই কার্যক্রম, বিচারিক যে কার্যক্রম, সেটির মধ্যে আনতে তারাও সহযোগিতা করবেন। কিন্তু তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটি এমন যে যেই সমস্ত পুলিশ গতকাল যেই লং মার্চের কর্মসূচিতে যারা হামলা চালিয়েছিল বা শিক্ষকদের উপরে যারা চড়াও হয়েছিল, তাদেরকে আসলে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত এই যে শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেছেন তাকে আসলে কোনো রকমের কোনো শাস্তির মুখোমুখি কিংবা গ্রেফতারের আওতায় আনা যাবে না, এমনটি কিন্তু সেই শিক্ষক এই যে ব্রিফিংটি হয়েছে সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি জানিয়েছেন। সব মিলিয়ে আগামীকালকের কর্মসূচির ব্যাপারে বেশ জোরালো মিছিল দিচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা, এবং তারা রাতভর এখানে অবস্থান করবেন এবং কালকের যে কর্মসূচি সেই ব্যাপারে তাদের যেই প্রস্তুতি সেটি আসলে তারা চালাবেন, তেমনটি কিন্তু তারা বলছেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল ক্যাম্পাস। প্রশাসনের ডাকা শোক দিবস ও ছুটির দিনে হয়নি কোনো ক্লাস পরীক্ষা। শোক দিবস পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পাশাপাশি বেলা 1টা পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। শাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে। বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঘণ্টা 3 চলে কর্মসূচি। নেতাদের অভিযোগ,
বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি তাদের। সাম্য একটা বৃহত্তর পলিটিক্যাল ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও সে তার জীবন নিরাপত্তা নেই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এজন্য আমরা মনে করছি এই প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোই ব্যর্থ। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। সাম্য হত্যার পরই সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের আশেপাশের অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদে। বুধবার মধ্যরাত থেকে প্রাথমিক অভিযানের পর বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুলডোজার ও এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দোকানপাট। শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা কালী মন্দির পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঐতিহাসিক উদ্যান এবং এটি বিনোদনের জায়গা, জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু মানুষ আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আমরা সেই উদ্দেশ্যে জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে ঘোরাফেরা করতে পারে বা যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে রিজভী আহমেদ এই হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানান। বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশা থাকলেও এখনও ছাত্রদের রক্ত ঝরছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীতে দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, করিডোরের সিদ্ধান্ত কেবল নেবে নির্বাচিত সরকার। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে শত্রু ছিল আওয়ামী লীগ, এখনও অনেকেই শত্রু রয়েছে বলেও মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। কোন পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে যে করিডোর দিয়ে, আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নেয় 2.5 ঘন্টা বন্ধ থাকে ওই সড়ক। এতে যানজট ও ভোগান্তিতে পড়েন নগরবাসী। নেতাকর্মীরা বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করলেও হয়নি তার শপথ অনুষ্ঠান। অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না, কারণ কর্পোরেশনের নানা কাজে তারা লাভবান হচ্ছে। শনিবার ফের আন্দোলনের ঘোষণা দিয়ে বেলা 1:30টার দিকে নগর ভবন ছাড়েন বিক্ষোভকারীরা। ছাত্ররা বর্তমানে এই গুরুহাট থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডারের সাথে জড়িত। এর জন্য আমাদের মেয়রকে ইঞ্জিনিয়ার ইশরাক শপথ নিতে দিচ্ছে না। এখন দেখছি আমরা এই সরকার এখন তাল বাহানা করছে। হাইকোর্টে রায় দিয়েছে, তারপরও গরিবসী করছে। কেন গরিবসী করছে? আমরা আমাদের যে মেয়র, তাকে শপথ বাক্য পাঠ করিয়ে অনেকে বিলম্বে তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হোক। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে রাজস্ব ভবনে বৃহস্পতিবারও কলম বিরতি পালন করেছেন রাজস্ব খাতের কর্মকর্তা ও কর্মচারী।
প্রথম 3 দিন 3 ঘন্টার জন্য ঘোষণা করা হয় কলম বিরতি কর্মসূচি, তবে বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় 5 ঘন্টা। আগারগাঁও রাজস্ব ভবনের বড় সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বলা হয়, রাজস্ব পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমস হাউসেও পালন করা হয় কলম বিরতি কর্মসূচি। ব্যাহত হয় সার্বিক কর্মকাণ্ড। 2 দিনে বিসিএস, আয়কর ও কাস্টমস অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন অন্তত 20 জন কর্মকর্তা। শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে কর্মসূচি। কাজের ক্ষতি হচ্ছে, আমরা কোনো ডেলিভারি দিতে পারতেছি না, কাস্টমারের কাজ সমাধান হচ্ছে না, ডিউটি পেমেন্ট করতে পারতেছি না। কাস্টমারের কারণে এখন সর্বদিকে বন্ধ, কারণ আমাদের অপরাধ নাকি শ্রীনগর কাস্টম সরকার, জেডি সরকার এরা ভুক্তভোগী। এক্সপোর্টে অনেকগুলো কাজ থাকে, তো ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে চূড়ান্ত অনুমোদন মিলেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকের সংশোধিত অধ্যাদেশের খসড়াও। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। বাংলায় প্রণীত ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে। পর্যালোচনা করা হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024 প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন। এছাড়া জাতীয় নগর নীতি 2025-এর খসড়ার অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত অন্তত 28 যাত্রী। বৃহস্পতিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। কিছু সময় কাশিয়ানী থানার ওসি জানান, খুলনা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ট্রাকের ড্রাইভার সহ 3 জন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। গুরুতর আহত 18 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সহ দেশের 3 জেলায় বজ্রাঘাতে নিহত হয়েছেন 4 জন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদরের চর গোবিন্দপুর আর চর কুলপদ্দি এলাকায় বজ্রাঘাতে 2 জন মারা যান। নিহত কাজল মোল্লা ইট ভাটায় কাজ করার সময় ও নিহত হাফিজ মোড়ল ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন। জেলা জুড়ে বিকেল থেকে টানা 2 ঘন্টার ঝড় বৃষ্টিতে কয়েক স্থানে গাছ উপড়ে পড়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। এদিকে বিকেলে মেহেরপুরের গাংনীতে ধান কুড়ানোর সময় বজ্রপাতে নিহত হয়েছেন এক নারী। কুষ্টিয়ার মিরপুরেও তামাক খেতে কাজ করার সময় বজ্রের আঘাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হন। গাইবান্ধায় ঘরের চাল মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্টে চাচা ভাতিজা সহ 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাঘাটা উপজেলার পশ্চিম কামালের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মিলন মিয়া, তার চাচা আফজাল মিয়া ও প্রতিবেশী মোশাররফ হোসেন। স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়ির ঘরের চাল মেরামতের কাজ চলছিল। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যান মিলন। বাঁচাতে গেলে মোশাররফ ও আফজালও বিদ্যুৎ স্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। 1 বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় শুরু হচ্ছে জনশক্তি রফতানি। বৃহস্পতিবার বিকেলে পুত্রজায় দেশটির মানব সম্পদ উন্নয়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানানো হয়, উভয় পক্ষের সফল আলোচনার পর প্রথম ধাপে 1 বছর আগে আটকে পড়া বাংলাদেশিদের সুযোগ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানান, মালয়েশিয়া পক্ষ থেকে বলা হয়, আগামী কয়েক মাসে 1.5 লক্ষেরও বেশি জনশক্তি প্রয়োজন তাদের। এছাড়াও অন্যান্য দেশের মতো বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও মাল্টিপল ভিসা দেওয়ার কার্যক্রম আশ্বাস দেওয়া হয় মালয়েশিয়ার পক্ষ থেকে। মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। ডলারের দাম বাজারভিত্তিক হওয়ার তেমন প্রভাব পড়েনি ব্যাংক পাড়ায়। বেশিরভাগ ব্যাংকে ডলারের বিনিময় মূল্য 122 থেকে 123 টাকা। তবে মানি এক্সচেঞ্জ ও কার্ব মার্কেটে দর উঠেছে 125 থেকে 126 টাকা। গতকাল এই দরে ডলার বিক্রি হয়েছে। এতদিন টাকা ডলারের বিনিময় হার ক্রলিং পেগ পদ্ধতিতে নির্ধারিত হতো। এখন বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো বিনিময় হার নির্ধারণ করছে। এডি শাখা থেকে প্রতিদিন 2 বার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংকে সরবরাহ করবে, পাশাপাশি ভিত্তিমূল্য প্রকাশ করবে। এদিকে ডলারের দাম বাজার ভিত্তিক করার পর
বাংলাদেশ ব্যাংক 9টি বাণিজ্যিক ব্যাংকে বিশেষ তদারকি শুরু করেছে। ডলারের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। অনিয়ম রোধে কেন্দ্রীয় ব্যাংকের 9টি দল ব্যাংক পরিদর্শনে নেমেছেন। ডলারের ওই রকম সংকট নাই এবং রেমিটেন্সের পরিমাণটা বেশ বেশি এবং সামনে একটা বড় উৎসব রয়ে গেছে। সেক্ষেত্রেও এই বাজার ভিত্তিকে মানে ওইরকম রিমার্কেবল কোনো চেঞ্জ আসবে বলে আমাদের মনে হচ্ছে। বাজার ভিত্তিক করার কারণে কোনো প্রভাব এখন পর্যন্ত ফিল করছি না আমরা, কারণ যেহেতু গতকালকেই দিয়েছে, এটা হয়তো 2-1 দিন সময় লাগবে বাড়তে। আমরা আগের রেটেই আমাদের এলসি এবং ডলার কেনাবেচা করছি। আশুলিয়ায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা হয়নি, আটক হয়নি কেউ। হামলায় আহত 8 জন সাভারের এনাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। পুলিশ বলছে ঘটনাটির তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। বুধবার মধ্যরাতে শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় 8 জনকে। শুরুতে আমার মাথার পিছনে একটা আঘাত করে, তাতে আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। তো তারপর তারা এলোপাথারি আমাকে মারে। এক পর্যায়ে আমাদের 4 জনের মনে হয় অবস্থা খুবই গুরুতর। এর মধ্যে ইমন আছে শ্রমিক উইং এর এনসিপির, আর আছে আমাদের সানবি, সাথে হৃদয়। ওদের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে একটি আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। মিছিলটি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের সব প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ দিঘির পাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন এবং বলেন, নতুন এই কমিটি আগামী দিনে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। পাবনায় বিএনপি আর জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের পর কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আটঘরিয়ার দফায় দফায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয়। দুপুরে মনোনয়নপত্র উত্তোলন নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও শিবিরের কর্মীরা জড়ো হয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। পরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণের পর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে 5 জন আহত হয়। এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।